পড়ছিলাম সিকান্দার শাহ, কলমে রাইহা জুবাইর রিপ্তি, পর্ব সংখ্যা ৪। তপ্ত ধুপুরে মুনতাহা ঘামার্ত শরীর নিয়ে ভার্সিটি থেকে বাড়ি ফিরে দেখলো বসার ঘরে মির্জা বাড়ির সদস্যরা বসে আছে। সামনের টেবিলে ফল মিষ্টি সাজানো। গত পরশুই জানয় তাই বলে অপমান করে চলে গিয়েছিল। তারও একদিন পর আবার এমন হাসি মুখ, বড়ই আশ্চর্যের বিষয়। মুনতাহা পাশ দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় সেলিম মির্জা ডেকে উঠল, ওই তো মুনতাহা এসে গেছে। মুনতাহার মতামত জেনে নেওয়া যাক তাহলে। বসার ঘরে থাকা প্রতিটি মানুষের চোখ এখন তার দিকে। অস্বস্তিরা চেপে ধরল। কিসের মতামত জানতে চাইছে তারা? সাইদা মির্জা উঠে আসলেন। মুনতাহা তো ভেবেই রেখেছিলেন এই বুঝি এসে তাকে জানাই তাই বলবে, আবার অপমান করবে। কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে তিনি বললেন, আই এম সরি মুনতাহা। মুনতাহার চোখ মুখে বিস্ময়ের ছাপ। সরি বলছে এই মহিলা, কিন্তু কিসের জন্য? মুনতাহা সবার দিকে তাকিয়ে বলল, ঠিক বুঝলাম না, সরি কেন বললেন? শুরু থেকে আমি তোমাকে জানাই তাই বলে অপমান করেছি, আমার উচিত হয়নি, আমি অন্যায় করেছি, আমি ভীষণ অনুতপ্ত। মুনতাহা তার মুখে এমন কথা শুনে ভাষাহীন হয়ে গেল। সূর্য কি আজ পশ্চিম দিকে উঠেছে ভুল করে, নাকি সেই ভুলভাল কিছু দেখছে চোখের সামনে? সালাম মির্জা উঠে আসলেন। তুমি ফ্রেশ হয়ে আসো মুনতাহা, কথা আছে। মুনতাহা চলে গেল। রুমে এসে ফ্রেশ হতে ময়না বেগম প্রবেশ করলেন। মুনতাহার মাথা নত করে জানতে চাইল, ওনারা হুট করে এ বাড়িতে যে আম্মু, কিছু হয়েছে? আর উনি এমন বদলে গেল কি করে? ওনারা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তুমি কি করবে? কি? হ্যাঁ, সিকান্দারের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সালমান রাজি হয়ে গেলে ভাই ভাবির মিষ্টি মিষ্টি কথায় সিকান্দার বাড়ি ছেড়ে চলে গেছে না? ছেলেকে ফেরানোর জন্যই হয়তো রাজি হয়েছে। বাড়ির সবাই রাজি বিয়েতে। এখন সবাই তোমার মতামত জানতে চাইবে, ভেবেচিন্তে উত্তর দেবে। তবে শুনে রেখো, এটা যে সিকান্দারের মতো ছেলে তুমি এই পৃথিবীতে খুঁজে আর দুটো পাবে না। তাই পরে আফসোস যেন করতে না হয়। নিজে থেকে তো ভালোবেসে দেখেছিলে, ফলাফল কি হলো? এবার পরিবারের উপর ভরসা থাকলে নিশ্চয়ই হ্যাঁ জানাবে। কিন্তু আম্মু, যেখানে আমাকে বারবার অপমানিত করা হয়েছে সেইখানে আমার যাওয়াটা কি ঠিক? বিষয়টা এমন হলো না নিজের মুখে নিজে থুথু দেওয়া? পৃথিবীতে কি আর কোনো ছেলে নেই? হ্যাঁ, আমি তোমাদের সংসারে থেকে তোমাদেরটা খাচ্ছি পড়ছি বলে তোমাদের ভীষণ সমস্যা হচ্ছে, তাই আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করে দিলে বেঁচে যাও। কিন্তু আম্মু, আমার দিকটা কি তুমি কখনো ভেবে দেখেছো? আমার তো তুমি ছাড়া কেউ নেই। তোমার সব সিদ্ধান্তকেই আমি মেনে নিই। এখন যদি আমি নিজের মুখে নিজে থুথু দিয়ে এই বিয়েতে রাজি হই, তাহলে কি তুমি খুশি হবে? হ্যাঁ, আমরা খুশি হব তুমি রাজি হলে। আমরা? মুনতাহা অবাক চোখে তাকিয়ে রইল। মুনতাহা তো কেবল তার মায়ের খুশির কথা জিজ্ঞেস করছিল, সেখানে তিনি বললেন আমরা খুশি হব। সেই আমরার ভেতর তো মুনতাহাকে রাখা হয়নি কোনোদিন। তারা তাদের খুশিটাকে প্রাধান্য দিল। মুনতাহা ঠোঁট কামড়ে রাখলো। এই জীবনে তোমার সাথে ভালো কিছু হবে এই ভাবনা থেকে বের হও। তুমি জন্মই নিয়েছো দুঃখ নিয়ে। তোমার জীবনে দুঃখই কেবল চিরস্থায়ী। সুখ, সেটা তোমার জীবনে সৃষ্টিকর্তা লিখে রাখেনি। নিজের বাবার ভালোবাসা জীবনে পাওনি, মায়ের ভালোবাসা পাওনি, এবার হয়তো স্বামীর বাড়িতে গিয়েও পাবে না। বেশ, আমি তোমাদের খুশির জন্য সব করতে রাজি। এত সুন্দর একটা জীবন উপহার দিয়েছো পৃথিবীতে এনে, তার ঋণ কোনো না কোনোভাবে তো শোধ করারই ছিল। আমি রাজি বিয়েতে। আমি দুঃখ গিলে বাঁচতে পারবো আজীবন। দুঃখ? তা নয় তো কি? তুমি জানো, আমিও জানি, ওই বাড়ির বউ হলে তা আমার জন্য ঠিক কতটা পীড়াদায়ক। যে মানুষটা সেজদায় লুটে তোমায় চেয়ে এসেছে, সেই মানুষটার ভালোবাসাকে বিশ্বাস করো মুনতাহা। তুমি ঠকবে না, অসুখী হবে না, তুমি বরং সুখীই হবে। মুনতাহা চমকে তাকালো মায়ের দিকে। সেজদায় লুটে তাকে চেয়েছে মানে? সিকান্দার তাকে চেয়েছে? কি জন্য চেয়েছে? তারা তো একে অপরকে কখনো দেখে অবদিনি। সিকান্দার তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। শ্বশুর শাশুড়ি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হলেও স্বামী ভুলে হলে সেই মেয়ের মতো সৌভাগ্যবতী আর দুটো হয় না। তুমি তাদের মধ্যে একজন। সুখ যখন তোমার দোরগোড়ায় কড়া নাড়ছে নিচ থেকে, তখন কেন তুমি তা দুহাতে ঠেলে দূরে সরিয়ে দেবে? চলো এখন, তুমি তোমার মতামত জানাবে। মুনতাহা মাথায় কাপড় দিয়ে ময়না বেগমের সাথে বসার ঘরে আসলেন। সালাম মির্জা মুনতাহাকে জিজ্ঞেস করা মাত্রই মুনতাহা জানালো সে রাজি এই বিয়েতে। সবাই সেটা শুনে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলল। সাইদা মির্জার ভেতরটা আগ্নেয়গিরির লাভায় টকবক করছে। তার ভেতরটা বলছে কতটা বেহায় এ মেয়ে, রাজি হয়ে গেল। হলো তো রাজি, বেশ, এসো একবার মির্জা বাড়ি। তোমার জীবনটা নরক বানানোর জন্য আমি সাইদা মির্জাই আছি। মিষ্টি মুখ করা হলো। সিমরান দুটো মিষ্টি খেতে গিয়েও নানান দুশ্চিন্তায় ঠিকমতো খেতে পারলো না। অন্নবটা আসেনি, তারও আসার ইচ্ছে ছিল না, কিন্তু শাশুড়িটা নিয়ে আসলো। গত পরশুই কত কথা বললো আর আজও বিয়ে পাকা করে ফেললো। গিরগিটিও তো এত তাড়াতাড়ি রং বদলায় না। বিয়ের ডেট ফিক্সড করা হলো সামনের মাসে। সন্ধ্যা নেমে গিয়ে চারিদিক অন্ধকার হয়ে এসেছে। মায়ের ফ্ল্যাটে নিজের অন্ধকার রুমে বসে সিকান্দার এক মনে অল্প স্বরে গান গাইছে। मैंने मौला से तेरी मेरी दुनिया ही मांगूंगी, ओ जो लिख दे तो उसको ही हक मान लूंगा।
दुनिया भुला के मैं तुझको ही पा लिया, दिल से दुआ मैं भी तुझको ही मांगा। পাশে থাকা ফোনটা বেজে উঠতেই সিকান্দার গান গাওয়া থামিয়ে দিয়ে ফোনের দিকে তাকায়। নাদিম ফোন করেছে। সিকান্দার ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে নাদিম জানালো, তোর বিয়ের ডেট ফিক্সড হয়েছে। সিকান্দার কথাটা শুনে চোখ বুজে ফেললো। ঠোঁটের কোনো উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ। কি বললি? না। এবার খুশি হয়েছিস? হুম। ডেট কবে ফিক্সড করা হলো? আগামী মাসের 5 তারিখ। হোয়াট? কি হলো আবার? বিয়েটা সামনের মাসে নয়, এই মাসেই। আজ থেকে গুনে গুনে 6 দিন পর 14 তারিখে ফিক্সড করতে বল। শুভ কাজে দেরি করতে হয় না। এটা আমি বলবো। ফোনটা তোর চাচার কাছে নিয়ে যা। নাদিম ফোনটা নিয়ে সেলিম মির্জার কাছে দিল। নাদিমের ইশারায় বলল, সিকান্দার কথা বলবে। সেলিম মির্জা ফোনটা কানে নিতেই সিকান্দার বলল, বিয়েটা এই মাসের 14 তারিখে ফিক্সড করুন। সেলিম মির্জা হকচকেই খেয়ে গেলেন। কি? কিন্তু? কোনো কিন্তু মিন্তু সম্ভব নয়, এসব শুনতে ইচ্ছুক নই আমি। আমি এই মাসেই 14 তারিখ বিয়ে করতে চাই। আচ্ছা, তাই হবে। সেলিম মির্জা ফোনটা নাদিমকে দিয়ে সালমান মির্জার দিকে চেয়ে বলো, সালমান, তোর কোনো অসুবিধা না হলে আমরা এই মাসে বিয়েটা সেরে ফেলতে চাই, আগামী 14 তারিখ। সালমান মির্জার ভ্রু কুচকে আসলো। তুমি তো ভাইজান আগামী মাসের 5 তারিখ বললে। সিকান্দার এই মাসেই সেরে ফেলতে চাচ্ছে বিয়েটা। তোর অসুবিধা হবে? টাকার টেনশন থাকলে আমি। না ভাইজান, আমার কোনো অসুবিধা নেই। আর টাকার সংকটও নেই আমাদের, আমরা পারবো। বিয়েটা তাহলে কোনো কমিউনিটি সেন্টারে করা যাক। এত কম সময়ে আমরা বাড়িতে করতে পারবো না, ভুল হবে। সিকান্দারের হয়তো আপত্তি থাকবে না এতে। যেটা ভালো হয়, আমাদের তরফ থেকে সবেতেই হ্যাঁ। তাহলে আজ উঠি। 14 তারিখ বিয়ে, এর আগে কেনাকাটা, মানুষজন ইনভাইট দেওয়া সব সেরে ফেল। সাইদা মির্জা চলে গেলেন। এতক্ষণ চুপচাপ বসেছিল মুনতাহা, কিন্তু এবার উঠে চলে আসলো রুমে। 14 তারিখ তার বিয়ে, হাতে মাত্র 6 দিন আছে। লোকটা তো তার এখনো চেনাই হলো না পুরোপুরিভাবে। মুনতাহা যখন কথাগুলো ভেবে পুরো রুম জুড়ে পায়চারি করছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। মুনতাহা ফোনের দিকে তাকায়। সিকান্দারের নাম্বার থেকে দেখে সাথে সাথে হাতে নিয়ে রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে ভেসে আসে, কংগ্রেচুলেশন মন। কিসের জন্য? দুনিয়ার সব নাম পরিচয় পেরিয়ে আপনার শেষ পরিচয় হতে যাচ্ছে আপনি সিকান্দার শাহ এর মাহরাম। কথাটাই কি যেন একটা ছিল। মুনতাহার শির দ্বারা বেয়ে একটা শীতল অনুভূতি বয়ে গেল। বুকের ভেতরটা ধপ করে উঠল। আমার আপনাকে পুরোপুরি চেনার সময় হয়ে উঠল না। আমাদের কোনো লাভ ম্যারেজ হচ্ছে না মন, অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। আমাকে চেনার জন্য পুরো একটা জীবন পড়ে আছে আপনার। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, আপনি ঠকবেন না। তার উপর ভরসা করে তো আমি বারবার ঠকে যাই, সব কিছু হারিয়ে ফেলি। সুখ, মানুষ, সব। আমার এখন ভয় হয়। প্রতিটি হারানোর পেছনে আছে কোনো না কোনো দোয়ার জবাব। আল্লাহ জানেন কি রাখা আপনার জন্য ভালো আর কি সরিয়ে রাখা আপনার জন্য উত্তম। যা আপনার জীবন থেকে হারিয়ে গেছে তা আপনার জন্য কল্যাণকর ছিল না, এটা বিশ্বাস করুন। আর যা আপনার জীবনে পাঠানো হচ্ছে তা গ্রহণ করুন। দেখবেন জীবন কতটা সুন্দর আর সহজ। আমি এভাবে কখনো ভেবে দেখিনি আপনার মতো গভীরভাবে। কেউ হয়তো আপনাকে এভাবে বলেনি, তাই ভাবেননি। শুনুন মন, আমি আপনাকে প্রতিটি সেকেন্ড অনুভব করি। যদিও আপনার আমার দূরত্ব এখন 1 আলোকবর্ষ ধরে, কিন্তু বিশ্বাস করুন, আমার হৃদয়ের পুরোটা জুড়ে কেবল আপনিই থাকেন। আমি আপনার অপেক্ষায়। আপনি আসুন আমার অর্ধেক দিন পূর্ণ করে। লোকটা এত সুন্দর কথা বলে, মন তার হৃদয় পর্যন্ত স্পর্শ করে ফেলে। এই মানুষটার সাথে যদি তার আগে পরিচয় হতো, তাহলে কি এত দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হতো তাকে? আপনি অসম্ভব সুন্দর মনের একজন মানুষ। আপনিও, কেবল আপনার চোখে। এটাই কি যথেষ্ট নয় আপনার জন্য? জি, এটাই আমার জন্য যথেষ্ট। আমাদের দেখা হচ্ছে কাল। বিয়ের কেনাকাটা করতে হবে। আসবেন তো? আমি অপেক্ষা করব আপনার। আসবো। ভার্সিটি শেষে আসবেন? কাল ক্লাস আছে আমার। শিওর, আমি ভার্সিটির বাইরেই অপেক্ষা করব। আপনি ক্লাস শেষ করেই আসবেন। ঠিক আছে, রাখছি তবে। জি, রাখুন। মুনতাহা কেটে দিল ফোন। সবটা এখন সে ভাগ্যের উপর ছেড়ে দেবে। দেখা যাক ভাগ্য তাকে কোথায় আর কতদূর নিয়ে যেতে পারে। আল্লাহ সব সময় সবাইকে একটানা কষ্টে রাখেন না। মুখ তুলে অবশ্যই তাকান। সিকান্দারের ফোনটা কেটে যেতেই মেসেজ আসে ফোনে। ফোনের দিকে তাকায়। নাদিম ছবি পাঠিয়েছে মুনতাহার। এই দীর্ঘ 14 বছরে মুনতাহার একটি ছবিও সে তার কাছে রাখেনি। নাদিম কয়েকবার পাঠাতে চেয়েছিল, কিন্তু সিকান্দার মানা করায় আর পাঠায়নি। আজ বিয়েটা পুরোপুরি ঠিক হওয়ার পর সিকান্দার নিজে থেকে মুনতাহার একটা ছবি চেয়েছিল, বাট নাদিম মুনতাহার নিকাব পরা ছবি পাঠিয়েছে। নিচে হাসির ইমোজি দিয়ে লিখেছে, শালা, এতদিন পাঠাতে চেয়েছি, ছবি দেখতে চাসনি। আজ নিজ থেকে চেয়েছিস বলে এই ছবি পাঠালাম। সিকান্দার মুচকি হাসল। এত বছর যখন সে ধৈর্য ধরে অপেক্ষা করতে পেরেছে, আর 6টা দিনও পারবে তার ফোনটা মুনতাহার ছবিবিহীন থাকতে। সিকান্দার ফোনটা পকেটে ভরে আকাশ পানে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ইয়া রব, দেখুন আমার ইন্তেজারের মুহূর্ত শেষের পথে।
সাথে সাথে আকাশের বুক চিরে ঝুম বৃষ্টি নামলো। সিকান্দার সেই বৃষ্টির পানিগুলো আঙুল দিয়ে ছুঁয়ে দেখল। রব যখন তার কোনো বান্দার উপর খুশি হন তখন তিনি তার বাসায় মেহমান পাঠান, আরও খুশি হলে রহমতের বৃষ্টি দেন, তারপর আরও খুশি হলে তখন সেই ঘরে কন্যা সন্তান দান করেন। পরের দিন ভার্সিটিতে এসে মুনতাহা ইলাকে তার বিয়ের খবরটা জানালে ইলা অবাক হয়। সে জানতো মুনতাহা আর অর্ণবের রিলেশনের বিষয়টা, কিন্তু কখনো দেখা হয়নি। আর এটাও জানে না যে অর্ণব নামের ছেলেটা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। এখন সেই বাড়িরই সেই প্রেমিকেরই বড় ভাইয়ের সাথে বিয়েটা ঠিক ভালো চোখে দেখছে ইলা। শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, তোমাকে কি এই বিয়েটাতে জোর করা হয়েছে মন? যদিও এক প্রকার জোর করেই রাজি করানো হয়েছে তাকে, পারিবারিক সব কিছু তার সবাইকে বলা যায় না। এমনটা মনে হলো কেন তোমার ইলা? না মানে জেনে শুনে ওই বাড়ির বউ হতে চাইছো যে? বিষয়টা খুব দৃষ্টিকটু দেখাচ্ছে, তাই না? দেখা যাক কি হয়। এক সেকেন্ড, তুমি অর্ণবের সাথে রিভেন্স নেওয়ার জন্য এমনটা করছো না তো? আমার তোমাকে তেমন মেয়ে মনে হয় না, কিন্তু তোমার এই বিয়েতে রাজি হওয়ার লজিকটা ঠিক বুঝছি না। আমি নিজেও আশ্চর্যজনিত হচ্ছি নিজেকে নিয়ে। তুমিও কি কনফিউজড এটা নিয়ে? ছেলে কেমন? ভালো, দেখতে শুনতে সুন্দর। ব্যবহার কেমন? ছেলে ভালো, দেখতে অসাধারণ, ব্যবহার অমায়িক। ওই ছেলেই বা কেমন জেনে শুনে ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করতে চাইছে? আমিও এটা ধরতে পারছি না। যতদূর শুনেছি উনি আমাকে ভালোবাসে, কিন্তু ওনাকে ফার্স্ট দেখলাম আমি বিয়েতে। না করার যখন উনি হন্তদন্ত হয়ে আমাদের বাড়িতে আসলেন, তাহলে কিভাবে কি হলো আমি সত্যিই বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। আজ তো আসবে বললে, দেখাবে তো তোমার উডবি হাজব্যান্ডকে? অবশ্যই। ক্লাস শেষ করে তার ডিপার্টমেন্ট থেকে বের হয়ে নিচে আসতেই দেখলো গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে সিকান্দার। আশপাশের মেয়েরা তাকিয়ে আছে। ইলাও ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে মুখের সামনে আচমকা এমন হ্যান্ডসাম ছেলেকে দেখে অতি আশ্চর্যজনিত হলো। ভার্সিটির নতুন কোনো লেকচারার নাকি? ইলার আবার ফেসবুকে গল্প পড়ার বদ অভ্যাস আছে। এমন অনেক গল্পই পড়েছিল যেখানে ভার্সিটির লেকচারার অনেক হ্যান্ডসাম সুন্দর আর ভার্সিটির সবচেয়ে সাধারণ ব্রিলিয়ান্ট মেয়ের সাথে প্রেমে তারপর বিয়ে হয়। ইলার তেমন তেমন ভাব হলো, ব্লাশ করলো কিঞ্চিত। মন তাহার বাহু ধরে বলল, হায় আল্লাহ, এত সুন্দর হ্যান্ডসাম লোকটাকে আমাদের ডিপার্টমেন্টের লেকচারার নাকি? শুনেছিলাম নতুন লেকচারার জয়েন হবে, উনিই কি তিনি? মন তাহা আর চোখে তাকালো সিকান্দারের দিকে। ডার্ক ব্লু রঙের ইন করা শার্ট, যার হাতা কোনোই অবধি গোটানো, বা হাতে ব্ল্যাক ঘড়ি, চুলগুলো সুন্দর মতো সেট করা। দারুণই তো দেখাচ্ছে। সেই জন্যই তো মেয়েগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেই চলছে। সেই জন্যই তো মেয়েগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে চলতি পথে। মুনতাহা ইলাকে নিয়ে সিকান্দারের সামনে গিয়ে সালাম দিল। সিকান্দার ফোনে তাদের বিয়ের স্টেজ ডেকোরেশনের ডেমো ছবি দেখছিল। মুনতাহার গলার স্বর শুনে সাথে সাথে সামনে তাকিয়ে সালামের জবাব দিয়ে বলল, ক্লাস শেষ আপনার? জি। তাহলে চলুন যাওয়া যাক। পাশে ইলা নামের একটা মেয়ে আছে, সিকান্দার জন্য ভ্রুক্ষেপে করল না। মুনতাহা নিজেই পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার ফ্রেন্ড ইলা। সিকান্দার না তাকিয়ে বলল, ওহ আচ্ছা, নাইস টু মিট ইউ। ইলা অবাক হলো। হায় হায়, এই লোক তাহলে মুনতাহার উডবি হাজব্যান্ড? আর এতক্ষণ সে কি না কি ভাবছিল। আর তাছাড়া আরও একটা কথা হলো, এই লোক তো ইলার দিকে তাকালো অবধি না, তাদের মধ্যে কথাও হলো না। তাহলে নাইস টু মিট ইউ বললো কোন বেসিসে? সিকান্দার গাড়ির দরজা খুলে দিয়ে বলল, মন বসুন। মুনতাহা ইলাকে জিজ্ঞেস করলো, যাবা তুমি সাথে? ইলার সাথে সাথে বলল, না না, তুমি যাও, আমার কাবাব মেয়ে হাড্ডি হওয়ার ইচ্ছে নেই। যাই হোক, বেটা দেখতে কিন্তু সেই তোমাকে নিয়ে ভীষণ লয়াল বোধ হয়, সেই জন্য তো আমার দিকে তাকিয়ে কথা অবধি বললো না। যাও যাও, তুমি যাও, পরে কথা হবে। ইলা চলে যেতেই মুনতাহায় গিয়ে গাড়িতে উঠে বসলো। শপিং মলে বাড়ির আর বাকি সদস্যরা অপেক্ষা করছে তাদের, সেই জন্যই সিকান্দার একটু তাড়া দিয়েছিল। মুনতাহা উঠতেই সিকান্দার উঠে বসলো। গাড়ি স্টার্ট দিতেই মুনতাহা বলল, আপনি আমার ফ্রেন্ডের সাথে কথা কেন বললেন না? তাকালেন অবধি না। সিকান্দার গাড়ি চালাতে চালাতে জবাব দিল, আপনি সামনে থাকলে আমার আর কারো দিকে তাকাতে ইচ্ছে করে না মন। তাহলে কি আমি সামনে না থাকলে তখন তাকান? তখন মাথা নিচু রেখে নিজের দৃষ্টির হেফাজত করি, আর এটা আমার জন্য ফরজ।